শিবপুরে গুলিবিদ্ধ চণ্ডীতলা থানার সদ্য প্রাক্তন আইসি। পিস্তল ঘিরে এখনো রহস্য। সবথেকে বড় প্রশ্ন যে সেই দেশি পিস্তলটা যেটা উদ্ধার হয়েছিল সেটা এনেছিল কে? পুলিশ ইন্সপেক্টর নিজেই কি নিয়ে এসেছিলেন? বাইরে থেকে গুলি চলেনি এমনই দাবি করেছে হাওড়া সিটি পুলিশ বলে সূত্রের খবর। প্রশ্ন হচ্ছে গুলিটা চালালো কে? 3 দিন হতে চলল, পুলিশ কেন কোনো উত্তর দিতে পারছে না? রাস্তার ওপর গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন পুলিশ আধিকারিক। বুধবার রাতে হাওড়ার শিবপুরের এই ঘটনায় ক্রমেই বাড়ছে রহস্য। কিন্তু হুগলির চণ্ডীতলার আইসি জয়ন্ত পালকে গুলি চালালো কে? কেন গুলি চলল? তিনি কি নিজেই গুলি চালিয়েছিলেন নাকি অন্য কেউ? সার্ভিস রিভলভার কি সঙ্গে এনেছিলেন পুলিশ অফিসার, নাকি ঘটনাস্থলের কাছে ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া দেশি পিস্তল থেকে গুলি চালানো হয়েছিল? যদি তাই হয় তাহলে কিভাবে আইসির কাছে গেল সেই বেআইনি পিস্তল? ঘটনার পর কেটে গেছে প্রায় 3 দিন। শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন জয়ন্ত পাল, কিন্তু এখনো উত্তর মিলল না কোনো প্রশ্নেরই। হাওড়া সিটি পুলিশ সূত্রে দাবি, প্রাক্তন আইসির বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। যেখানে পুলিশের আইসি 7mm রিভলভার থেকে গুলি চালালেন বা গুলি চালাতে বাধ্য হলেন, বা নিজেকে অনুপ্রাণিত বলে প্রমাণিত করবার জন্য বা নিজেদের দায়িত্ব এবং দায়বদ্ধতা প্রতিষ্ঠা করবার জন্য গুলি চালালেন নিজেকে, তো স্বাভাবিকভাবেই সে রাজ্যে অস্ত্র থাকবে। অস্ত্র উদ্ধার যেটা হচ্ছে সেটা তো ভাঙা রিভলভারও বলা যায় না, ওয়ান শটার। চারিদিক থেকে নাকি অস্ত্র উদ্ধার হচ্ছে, আর কাউন্সিলরদের দেখা যাচ্ছে, তার অনুগামীদের দেখা যাচ্ছে 9mm রিভলভার নিয়ে প্রকাশ্যে রাস্তায় করছে। হাওড়া সিটি পুলিশ সূত্রে দাবি, বাইরে থেকে কোনো গুলি চালানো হয়নি, অথচ আইসির বান্ধবীর দাবি তিনি গুলি চলতে দেখেননি। রক্তাক্ত অবস্থায় আইসিকে দেখেছেন। আবার আইসি দাবি করেছেন বান্ধবীর সঙ্গে তর্কাতর্কির পর নিজেকে নিজে গুলি করেন তিনি। আদতে কি হয়েছিল? হাওড়া সিটি পুলিশ সরকারিভাবে কিছু জানাচ্ছে না। এত ধোঁয়াশার সব উত্তর যার কাছে, সেই প্রাক্তন আইসি জয়ন্ত পাল এদিন হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় বললেন তার কিছুই বলার নেই। বুধবার রাতে হাওড়ার শিবপুর থানা এলাকায় গুলিবিদ্ধ হন প্রাক্তন আইসি। আমরা একটু কথা বলি। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, চণ্ডীতলা থানার প্রাক্তন আইসি, তাকে নিয়ে পুলিশ আধিকারিকরা বেরিয়ে গেলেন। রহস্য কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে প্রথম থেকে যেটা দাবি করা হচ্ছে যে বাইরে থেকে কেউ গুলি চালায়নি। চণ্ডীতলা থানার প্রাক্তন আইসি তিনিও গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল ওখান থেকে একটা কান্ট্রি মেড ফায়ার আর্মস সেটাও রিকভারি হয়েছে। তদন্তকারী আধিকারিকরা বলছেন চণ্ডীতলা থানার আইসির সঙ্গে তারা কথা বলবেন। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি কিছু লুকোনো হচ্ছে? নিজে গুলি চালালে বললেন না কেন? বাইরে থেকে কেউ গুলি চালালে সেটাই বা বললেন না কেন পুলিশ অফিসার জয়ন্ত পাল? দুষ্কৃতীদের পুলিশের সঙ্গে যোগসাজশ প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় কি কেউ কিছুই স্পষ্ট করে বলছেন না? আমি মনে করি কোনো ব্যক্তি পুলিশ নয়, সেটা প্রশাসন গুলি খাচ্ছে, পুলিশের প্রশাসনকে গুলি করছে। এই পুলিশ তৎপর হলে 48 ঘন্টায় আসামি ধরে আসামিকে মেরে দিতে পারে। সেই পুলিশ তার নিজের সহকর্মী, তাও কলকাতার পাশে হাওড়ার মতন শহরে ঘটনা ঘটছে, সেটা বার করতে পারে না, এটাই বিশ্বাস করি না। ডিজি, আইজি, এসপি আপনারা কি পারছেন না, না আপনাদেরকে পারতে দেওয়া হচ্ছে না? প্রশ্নটা কিন্তু এই জায়গাটাই। শুক্রবার দুপুরে ঘটনাস্থলের অদূরে একটি দেশি পিস্তল উদ্ধার করে শিবপুর থানা। এখানে প্রশ্ন উঠছে, দেশি পিস্তল তাহলে কে নিয়ে এলো? আইসির সার্ভিস পিস্তল হলে তা 9mm হবে বা .38mm হবে। তাহলে দুষ্কৃতীদের হাতে যে পিস্তল থাকে তা এই ঘটনায় এলো কি করে? আইসি যদি নিজেকে নিজে গুলি করেন, তাহলে আইসি কি বেআইনি অস্ত্র নিয়ে এসেছিলেন? অন্য কেউ গুলি চালিয়ে থাকলে সেটা পুলিশ সামনে আনছে না কেন? তাহলে কি কিছু লুকোনোর চেষ্টা হচ্ছে? কার বয়ানের ভিত্তিতে এই অস্ত্র উদ্ধার হলো সে প্রশ্ন উঠছে। যদি কোথাও কিছু পাওয়া গিয়ে থাকে তো সেই ধমাচাপা কিভাবে হবে? ফলে এটা পুলিশ প্রশাসন দেখছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কোনো মন্তব্য করব না। প্রশ্ন উঠছে, ঘটনাস্থল থেকে যে গুলির খোল উদ্ধার হয়েছে তা কি উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের? উদ্ধার হওয়া গুলির খোল ও আগ্নেয়াস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষা করা হচ্ছে। এদিকে গাড়িটিকে সিজ করেছে শিবপুর থানার পুলিশ। জানা গেছে হাসপাতালে চিকিৎসার খরচ নিজেই মিটিয়েছেন প্রাক্তন আইসি। ময়ূর ঠাকুর চক্রবর্তী, সুনীত হালদার, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। গদাধরবাবু, গোটা বিষয়টা খুব রহস্যজনক। দুটো বিষয় দেখুন, এক হচ্ছে যে পুলিশ আধিকারিক জয়ন্ত পাল তিনি নিজেই নিজেকে যদি গুলি না করে থাকেন, বাইরে থেকে গুলি তার হাতে এসে লাগলো, তিনি মাটিতে পড়ে গেলেন, সিসিটিভিতে ধরা পড়লো, সেটা দেখা যাচ্ছে। তিনি তো বলবেন যে হ্যাঁ বাইরে থেকে আমার হাতে গুলি এসছে, তিনি কিছু বলছেন না। আবার পুলিশও এটা স্পষ্ট করছে না যে এক্স্যাক্টলি কী ঘটেছে। দেখুন, এই ঘটনাটা পুরো রহস্যময়। নাম্বার ওয়ান, একটা আইসি যখন তার
প্লেস অফ পোস্টিং থেকে যখন স্টেশন থেকে বেরোচ্ছে তাকে জিডিএনটি করতে হয় একটা। রাত্রি 12টা 12:30টার সময় তার নিজের এরিয়া ছেড়ে সে অফিসিয়াল গাড়িতে এবং অফিসিয়াল পিস্তল নিয়ে যদি সে বেরোয়, তার ওখানে জিডিএনটিটা দেখা উচিত, জিডিএনটি করেছিল কি না। নাম্বার 1, ওখানে ধরা যাবে যে কোথায় যাচ্ছে, কী উদ্দেশ্যে যাচ্ছে। নাম্বার 2 হচ্ছে যে প্লেস অফ অকারেন্সটা কিন্তু অন্য জুরিডিকশন, শিবপুর জুরিডিকশন এসেছে, নিজের জুরিডিকশন নয়। সেখানে দেখা যাচ্ছে যে একটা ইম্প্রোভাইজ পিস্তল ওখানে একটা রিকভারি করেছে। এখন ওই গুলিটাকেই 7mm যদি ওটা হয়, ইম্প্রোভাইজ 7mm নর্মালি হয়, 7 হলে সেটা ব্যালিস্টিক টেস্ট করে সেটা বলে দেবে। নাম্বার 2 হচ্ছে যদি এই যে ভতে বাইক, তার সঙ্গে একটা থার্ড পার্টির একটা ইনভলভমেন্ট রয়েছে। গাড়িতে কিন্তু শুধু প্রাক্তন আইসি একা ছিল তা নয়, একটি মহিলারও এখানে দেখা যাচ্ছে। তো মহিলাটি কে, মহিলা কেন ছিল, সম্পর্কটা কী এবং মহিলার রোলটা কী, এটা কিন্তু পুলিশ এখনও ক্লিয়ার করেনি। ফোর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যদি নিজে গুলি করি তাহলে পড়ে যাব না, কারণ এটা নিশ্চয়ই সে প্রতিরোধ হাতে লেগেছে। দেখবেন নেচার অফ ইঞ্জুরিটা, এটা পোস্টমর্টম রিপোর্টে মেডিকেল এক্সামিনেশন ছাড়া বোঝা যাবে না যে এটা কি সেলফ ইনফেক্টেড ইঞ্জুরি না কেউ গুলি করেছিল, এটা কিন্তু ক্লিয়ার হওয়া দরকার। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে যেহেতু উনি পুলিশের লোক এবং অনেক সিনিয়র লোক, কারণ যখন তিনি আইসি কোনো জায়গায় ইন্সপেক্টর র্যাঙ্ক, অ্যাটলিস্ট 15-16 বছর চাকরি হয়েছে তার মিনিমাম, আমি ধরে নিচ্ছি। সুতরাং সে জানে যে কীভাবে ইনভেস্টিগেশন হয় এবং কীভাবে পুলিশকে ধোঁয়াশার মধ্যে পড়বে। সব ঘটনাটাই কিন্তু একটা রহস্যজনক ঘটনার মধ্যে রয়েছে। শুধু ওকে আপনার পোস্ট থেকে সরিয়ে দেওয়া বা সাসপেন্ড করা নয়, এটা পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার। আমি অবশ্যই এই আলোচনায় আছি, কিন্তু একটা বিষয় আমি এর সঙ্গে লিঙ্ক করতে চাইছি, সেটা হচ্ছে যে একদিকে যখন একটা দেশি পিস্তল উদ্ধার হয়েছে, এই পিস্তলগুলো দুষ্কৃতীরা ইউজ করে থাকে, এখন প্রশ্ন হচ্ছে যে ওই জায়গায় ওই পিস্তলটা এলো কি করে, ওই পিস্তল কি আদৌ আইসির কাছে ছিল কিনা, থাকলে মারাত্মক বিষয়টা এখনও পুলিশ স্পষ্ট করেনি। আবার একটা বিষয় আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে বিবাদীবাগের একটি বৈধ অস্ত্রের দোকান থেকে প্রচুর বৈধ কার্তুজ এবং অস্ত্র দুষ্কৃতীদের হাতে চলে গিয়েছে। সেই অস্ত্রগুলো তাদের কাছে গেল কি করে তা নিয়ে রীতিমতো বেশ কয়েকদিন ধরে সেখানে ধৃত দুজনকে নিয়ে পুলিশ রেড করে, সেখানকার স্টকের হিসেব ক্ষতি দেখা হয়, রেজিস্টার ক্ষতি দেখা হয়। এখনও পর্যন্ত বিষয়টি কার্যত নিশ্চিত হয়ে গেছে যে এই বৈধ অস্ত্রের দোকান থেকে একাধিক বৈধ কার্তুজ, বৈধ আগ্নেয়াস্ত্র সেগুলো দুষ্কৃতীদের হাতে পৌঁছে গেছে, যেটাও খুব মারাত্মক। এই জায়গা থেকে আমি বিষয়টা দেখতে আসছি শতরূপের কাছে। শতরূপ, একদিকে দেখুন প্রশ্ন উঠছে যে দেশি পিস্তল ওখান থেকে উদ্ধার হলো, যদি আধিকারিক নিজেকে গুলি না চালিয়ে থাকেন, গুলিটা কে করলো, মানে ভুতুরে ভোটারের মতো, এটাও কি এটা ভুতুরে বিষয় নাকি? দেখুন, এই যে কথায় কথায় বামফ্রন্ট আমলের সাথে তুলনা টানা হয় না, বামফ্রন্ট আমলে এটা দেখেছি ওইটা দেখেছি, সেটাই এখন দেখছি। আচ্ছা, এইভাবে এই পুলিশ থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী, কারো রহস্যময় গার্লফ্রেন্ড, কারো রহস্যময় রিভলভার, আর কারো রহস্যময় খাটের তলায় টাকা, এইটা আপনারা বামফ্রন্ট আমলে কবে দেখেছেন বলুন তো, বামফ্রন্ট সরকারের সময়? এবং আমি একটা কথা বলছি, এখানে পরপর দুদিনে, একবার ডানকুনি তারপর চণ্ডীতলার, দুটো থানা কাছাকাছি দুজন আইসির এরকমভাবে অদ্ভুতভাবে গুলি খেয়ে যাওয়া, আর কেউ মুখ থেকে একটা কথা উচ্চারণ করতে পারছেন না যে গুলিটা আমায় করলো কে। যে গুলি করে সে স্বীকার করে না, এই অবধি আমরা শুনেছিলাম। এখানে যে গুলি খাচ্ছে সে স্বীকার করছে না যে কার কাছে গুলি খেয়েছি। এর জীবনে ভাবতে পেরেছিলেন? তবে আমি আমার শেষ কথা বলছি এই প্রসঙ্গে, পুলিশের দোষ কি? এদের মনিব যারা এখন তৃণমূল নেতা, তাদের মনিবই তো চলছে এখন এদের ওপর। তৃণমূলের নেতা স্বরূপ ঘোষ, সুশান্ত ঘোষ কদিন আগে কসবায় গুলি করতে গেল, আজকে পর্যন্ত জানতে পারলাম গুলিটা করতে কে পাঠিয়েছিল। তিনি নিজে, এই যে কথায় কথায় বলা এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব না ইত্যাদি, তিনি নিজে ক্যামেরার সামনে বললেন যে আমার দলের লোক আমাকে মারতে পাঠিয়েছে। দলের কোন লোকটা, কোন নেতা, কোন মন্ত্রী, কোন এমএলএ, কে মারতে পাঠিয়েছিল আজ অবধি জানা গেল। বরং শোনা যাচ্ছে নাকি অন্যতম অভিযুক্ত যে একজন, যে মিডলম্যান, লিঙ্কম্যান, যে পাঠিয়েছিল আর যাদের পাঠানো হয়েছিল, মাঝখানের যে লোকটা, তারই নাকি রহস্যজনকভাবে কদিন আগে মৃত্যু ঘটে গেছে। সুতরাং এই যে অবস্থার মধ্যে আমরা বাস করছি, একটা জিনিসই বারবার প্রমাণিত হচ্ছে, ক্রাইমকে ঠেকানোর দায়িত্ব যাদের পশ্চিমবাংলায়, তারা নিজেরা কত বড় ক্রিমিনাল। ভাস্করদা, আমি অবশ্যই আপনি শতরূপের রিয়াকশন দেবেন। আমি প্রশ্ন করে যাচ্ছি এইটাই যে বিরোধীরা অভিযোগ করেন যে যখনই বিরোধীদের কোনো কর্মী কোনো অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন, অভিযোগ উঠছে, কয়েক ঘন্টার মধ্যে পুলিশ অতি সক্রিয় হয়ে অ্যাকশন নিয়ে নেয়। আর এখানে একজন পুলিশ আধিকারিক, তিনি গুলিবিদ্ধ হলেন, একটা বড়সড় বিপদ ঘটে যেতে পারত, 4 দিন হয়ে গেল, পুলিশ কোনো বলতে পারছে না যে কি ঘটেছে এক্স্যাক্টলি। তদন্তের স্বার্থে আইসিকে তার কার্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাকে
নিশ্চয়ই তদন্ত হবে, তারপরে জানা যাবে। তো আপনারা সুশান্ত এখান ঘোষ যার থেকে বিরুদ্ধে অভিযোগ করছিল, এই দেখুন, তদন্তের সাথে আপনি তো তাকেও কথার মধ্যে একটুখানি কথা তৃণমূল বলেন না থেকে বলে বলে বলছিলেন দিন। সুশান্ত ঘোষ কি কেউ করেছেন বললে না তখন করেছে বলবেন। সেটা বলছেন। আপনাদের সময় না, সুশান্ত ঘোষকে কে মারতে আপনাদের পাঠিয়েছিল? সময় গদাধর সুশান্ত ভট্টাচার্য ঘোষকে কে কিভাবে মারতে খুন হয়েছিল সেটা পাঠিয়েছিল? জানেন না? আপনি তো কথার মধ্যে কথা বলেন না, আর তাই নিয়ে তো কমিশন আপনাদের বানিয়েছিলেন। সময় ডিসি মমতা বিনোদ ব্যানার্জিকে খুনের জন্য কিভাবে মমতা ব্যানার্জিকে ঘেরাও করুন। তাকে তো লালবাজার থেকে মমতা ফেলে ব্যানার্জিকে ঘেরাও করুন। কেন দিয়েছিলেন। আপনাদের কমিশনের সময় রিপোর্ট না? পুলিশ কোথায় মমতা নানুনে ব্যানার্জিকে কিভাবে ঘেরাও খুন করুন, হয়েছিল রিপোর্ট বলেছেন দেবেন নাকি? না কেন? ঘেরাওলা করলেন সুশান্ত কারণ ঘোষকে সেজন্য মারতে কে পাঠিয়েছিল? আপনারা আর্যভট্টের ছবি সুশান্ত নিয়ে ঘোষকে হাজির মারতে হয়ে যান কে আপনাদের পাঠিয়েছিল? সম্মেলনে। শূন্য সুশান্ত আছে ঘোষকে শূন্য মারতে কে থাকে। পাঠিয়েছিল? আপনাদের শাসন ব্যবস্থা আচ্ছা, এমন এই ছিল। আর্যভট্টের ছবির কথা বলছেন না, না, কালকে কুণাল ঘোষের কাছ থেকে শিখে এসেছি। না, না, আমি শিখে ভাস্কর আসে দা, না, একটা নিয়ে কথা যান। বলছি আপনাকে। শূন্যর আবিষ্কারটাকে একটা আপনারা কথা পুজো আপনাকে করুন। বলছি, আমি ভাস্কর দা, মার্কস লেনিন ছেড়ে আপনি আর্যভট্টের বন্ধু পুজো মানুষ, করুন, আপনি আপনি বন্ধু কথার মধ্যে মানুষ, কথা বললেন। আপনাকে ভালোবাসি বলে একটা কথা বলছি। কুণাল ঘোষকে এভাবে নকল করতে যাবেন না, কখনো ওনাকে নকল করে দেবেন, জেলে চলে যেতে হচ্ছে। কি সব মুশকিলের করতে ব্যাপার। যাবেন না। আর্যভট্ট এমনি আপনার আপনাদের জেলে এখানে যাওয়াই পুজোর উচিত। আপনি ব্যাপার। অলরেডি যা করেছেন শূন্যের ভদ্রমহিলার যারা সঙ্গে, শূন্যের মতন অলরেডি করেছেন, ঠিক ভদ্রমহিলার আছে। সঙ্গে যা করেছেন আপনার দেখুন, জেলে যাওয়া আপনারা উচিত। বলছেন, আপনি বলেন কিন্তু যে কুণাল এখান ঘোষের থেকে কথা কসবার বলবেন না। 3 বার হারাহারি যেটাকে নিয়ে করেছেন। কথা হচ্ছে, আপনি বলেন যে হ্যাঁ, সোশ্যাল কেউ মিডিয়াতে ভোটারের জানিয়ে জেলে ছাত্রবাদী, আপনি ছাত্রবাদী। যেটা করছেন, আমার সবার বক্তব্য নিতে হবে, প্লিজ। আমি থামাচ্ছি, আমি থামাচ্ছি। শতরূপ, ভাস্কর দা, দুজনকে থামাচ্ছি। শতরূপাদি, শতরূপাদি, প্লিজ, আমি থামাচ্ছি। সোমেন এত দর্শকরা কিছু বুঝতে পারবেন না। শতরূপাদি, সোমেন এত বড় ঘটনা যেখানে আইসিকে কেউ একজন তো মেরেছে, এবার এটা কিসের অনুপ্রেরণায় বাকি পুলিশ লোকজন চাপা দিচ্ছে, এবং উনি স্বয়ং, যেটা তোমরা দেখাচ্ছ, হসপিটাল থেকে বেরোবার সময় উনি বলছেন কিছু বলবো না। ইট ইজ ভেরি ট্রু যে আজকে শুধু এখানে তুমি এটার সঙ্গে অফকোর্স কার্ট্রিজগুলো জোড়বার চেষ্টা করছো, তুমি করছো কি হোয়াট এভার, মানে এটা খুব ন্যাচারাল প্রশ্ন যে এত যে রেড হয় বন্দুকগুলো যাচ্ছে কোথায়, তাহলে কি সেই পুলিশটাই প্রশ্নটা ব্যবহার উঠেছে করছে? কারণ দেশি পিস্তলটা উদ্ধার হয়েছে শতরূপাদি। একদম তাই, দেশি পিস্তল, কার্ট্রিজ, রেজিস্টার্ড কার্ট্রিজ কার কাছে যাচ্ছে সেটাও কেউ জানে না। তো এগুলো তো কোথাও একটা যাচ্ছে, তাই সেইগুলোকে ইউজেজ হয়েছে। এবং আরেকটা কথা, আমি শতরূপের সঙ্গে একদম একমত যে শুধু সুশান্ত ঘোষ নয়, সুশান্ত ঘোষের সঙ্গে আমি আরও অ্যাড করব, মালদায় যে ঘটনাগুলো ঘটছে, মালদার সঙ্গে আরও অন্যান্য যে ভদ্রমহিলা কমপ্লেন করেছে, উনি বোধহয় বিধায়ক না কাউন্সিলর তৃণমূলের, হ্যাঁ, উনিও বলেছেন যে নিজের দলের লোকজন নিজেকে মারছে। তো দল তো আমি আপাতত ছেড়েই দিচ্ছি, পুলিশ, যে পুলিশের পুলিশ মন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী নিজে, সে পর্যন্ত কাউকে তার নিজের কলিগকে বাঁচাতে গিয়ে এইটুকু জাস্টিফাই করতে পারছেন না। ওসি জয়ন্ত পাল তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, একটা তদন্ত চলছে। আপনারা যদি নিজেদের মতো তদন্ত করে তার রিপোর্ট বার করে দেন তাহলে কেউ আমার এখানে ভালো হয়। তদন্ত আজকে করছে না। আজ দেখুন এখানে বিভিন্ন এটা ঘটনা, ডানকুনিটা তো অনেক এটা কিছু ঘটনা যে তাহলে কি উদ্ধারটা কে করেছে? ডানকুনিটা এই অস্ত্রগুলো উদ্ধার কে করেছে? সেটা আরে কিন্তু রাজ্যের পুলিশ করেছে। আপনারা বলছেন যে এই উদ্ধারটা কে করেছে? রাজ্যের পুলিশ করেছে। রহস্য উদ্ধার করতে হবে। তাহলে এখানে গুলিটা করতে কে পাঠিয়েছিল? পুলিশ যদি গুলিটা করতে কে পাঠিয়েছিল জানতে হবে তো। কার্তুজ উদ্ধার করে, সেটা পুলিশ তার কাজ করছে। কার্তুজ উদ্ধার কেন? আরে রহস্য উদ্ধার করছে, উদ্ধার পুলিশ করতে হবে পুলিশের তো। ব্যবহার করছে, আপনি কি করে আরে বলছেন? রহস্য উদ্ধার করতে কিসের হবে, কার্তুজ উদ্ধার করে কি হবে? আপনি যে বলছেন যে ধর্মতলা যে দোকান থেকে পুলিশ কার্তুজ উদ্ধার করছে, সেটা তো পুলিশ কোথায় ধর্মতলার দোকান থেকে কার্তুজ উদ্ধার করে? কে BSF করে, কারা উদ্ধার করছে? সকাল সকাল আরে পুলিশ সকাল সকাল কি আরে হচ্ছে? চুরি হয়েছে না ধর্মতলা না থেকে। না না প্লিজ, আমি ক্লারিফাই করছি। জীবন দাদা প্লিজ, 190টা কার্তুজ, আমি ক্লারিফাই করে দিই বিষয়টা নিয়ে, না মিস ইনফরমেশন চলে যাবে। 190টা কার্তুজ জীবনতলা থেকে উদ্ধার হয়েছে, সেই কার্তুজগুলি, প্লিজ আমি ক্লারিফাই করে দিই শতরূপ, ভাস্কর দা, মিস ইনফরমেশন চলে যাবে। জীবনতলা থেকে 190টা কার্তুজ উদ্ধার হয়েছিল, সেইগুলোর তদন্ত করতে গিয়ে জানা যাচ্ছে বিবাদী বিভাগের এই বৈধ অস্ত্রের দোকান থেকে প্রচুর কার্তুজ এবং অন্যান্য জিনিসপত্র দুষ্কৃতীদের কাছে চলে গেছে। সেটা নিয়ে তদন্ত সেইটা চলছে। কিভাবে গেল সেটা নিয়ে নাকি পুলিশ আরো তদন্ত আরো করছে। ভুতুরে ভোটার শব্দটা নতুন কিছু নয়, কারণ বিগত বছরগুলিতে বহুবার এই ভুতুরে ভোটার নিয়ে বিতর্ক সামনে এসেছে। সেই ভুতুরে ভোটার আবার আসিয়াছে ফিরিয়া। দক্ষিণবঙ্গের তালিকায় উত্তরবঙ্গের ভোটার, বারুইপুরের তালিকায় শিলিগুড়ি মালদার ভোটার, বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের তালিকায় মুর্শিদাবাদের ভোটার। কোথায় বারুইপুর আর কোথায় মুর্শিদাবাদ? দেখুন পঞ্চায়েত প্রধান কি বলছে। ওনার হাতে সেই লিস্ট, ভোটার লিস্ট রয়েছে। দাদা, এখানে কি নাম রয়েছে এবং কারা আপনার এলাকার বাসিন্দা নন, কি বলবেন? নাম প্রচুর আছে, দেখতে পাচ্ছেন। কেউ আমাদের পাড়া ভোটার নয়, মানে আমার অঞ্চলে ভোটার নয়, কিন্তু ওই মানিকচন্দ্র সাহা, এই সনকা কর্মকার, এরা সবাই হচ্ছে বাইরের। এই দেখুন এখানে 60 বছর বয়স, 67 বছর বয়স, এই বয়সে কি নতুন ভোটার হয়? এরা সব ওই মালদা, ফোন করছি বলে মালদা আমার সাইবার ক্যাফে থেকে ফোনটা ধরছে, মানে এক নাম্বারে থেকে একাধিক ভোটারের নাম তুলেছে। পরের নামটা কি রয়েছে এখানে? পরের নাম যে গণেশ বিশ্বাস আছে, সীতা গায়েন আছে, কণিকা মণ্ডল, ব্রজেন মণ্ডল, সরস্বতী আউলিয়া, সন্ধ্যা মাঝি, একেও আমার অঞ্চলে ভোটার নয়। যোগাযোগ করেছিলেন এদের সঙ্গে? যোগাযোগ করেছি অনেকে, কেউ বলছে মুর্শিদাবাদ, কেউ বলছে শিলিগুড়ি, কেউ বর্ধমান, বিভিন্ন জায়গার নাম বলছে।
সতেরোপাদি বিজেপি সহ অন্যান্য বিরোধীরা বারবার তৃণমূলের দিকে এই ভুতুরে ভোটারকে কাজে লাগিয়ে ভোট আদায় করার অভিযোগ তোলে। এখন তো স্বয়ং পঞ্চায়েত প্রধান তৃণমূলের তিনি এর বিরুদ্ধে কথা বলছেন। বলবেই তো। আজকে তুমি আবারও সেই বলছি আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা। তোমার মনে থাকবে বেশ কিছুদিন আগে কোন এলাকায় আমার মনে নেই, তৃণমূলের জনপ্রতিনিধি ফিমেল, উনি চিৎকার করে করে বলছেন যাদের যাদের আধার নেই, যাদের যাদের ভোটার আইডি নেই, অমুক দাস সঙ্গে কথা বলো, সে নাম তুলে দেবে। তো এটা যদি একজন জনপ্রতিনিধি বলে থাকে, অন্য জনপ্রতিনিধির খারাপ লাগছে যে সে তুলতে পারলো না, সেজন্যই এখন উনি পয়েন্ট আউট করছেন। এটা তো সিস্টেম্যাটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় তো কিছুদিন আগে পয়েন্ট আউট করলেন বিজেপির দিকে, সরাসরি বললেন। উনি তো বলবেন মহারাষ্ট্রে এত ভোট কি করে এলো? সমস্ত ওনার নলেজে আছে, ওনার অনুপ্রেরণায় এই সমস্ত কিছু হচ্ছে। ওনার অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সমস্ত তৃণমূলের জনপ্রতিনিধিরা অ্যাক্টিভলি ভুলভাল লোকজনকে, এই যে মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লিতে যে বিপুল পরিমাণ নতুন ভোটার সংযুক্তিকরণ হয়েছে সেটা নিয়ে আগে প্রশ্ন তুলেছেন, এবং মহারাষ্ট্রতে কিভাবে হয়েছে, দিল্লিতে কিভাবে হয়েছে, এবং এটা তদন্ত দরকার, এবং হরিয়ানাতে। এবং এই যে ভুয়ো ভোটার উঠছে এবং অনলাইনে বলছে নাকি ভোটার লিস্টে নাম তোলা যাচ্ছে, আমি বলি একটু বলে দিই, আপনি এটা উত্তর দিতে পারবেন না। সেখানে যে তৃণমূল নাম তোলায়নি, কেউ নাম তোলায়নি, আমরাই প্রশ্নটা তুলেছি। এবং পঞ্চায়েতের যিনি প্রশ্ন তুলেছেন তিনি তৃণমূলের প্রশ্ন তুলেছেন। সুতরাং এখানে এই ভুয়ো ভোটার, পার্শ্ববর্তী রাজ্য থেকে ভোটার যেভাবে ভোটার লিস্টে নাম তুলছেন এবং ভুয়ো ভোটার করে যেভাবে মহারাষ্ট্র এবং দিল্লিতে এবং হরিয়ানাতে করেছেন, পশ্চিমবঙ্গে সেটা করতে এসেছেন, আমরা দেখতে চাই। আমি এটা থামাচ্ছি। শতরূপ, একটা দেখুন খুব ইন্টারেস্টিং, আমি দুটো আপনাকে উদাহরণ অ্যাড করে দিই। এই যে ভুতুরে ভোটার, এটা যে বিশেষ গুরুত্বপূর্ণ সেটা বুঝতে বোধহয় অসুবিধা হয় না। আপনার নিশ্চয়ই মনে থাকবে যে কয়েক সপ্তাহ আগে যখন সাদ রাডি এবিটি জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল, মুর্শিদাবাদের হরিহরপাড়া আর নওদায় তার ভোটার কার্ড পাওয়া যায়। দেখুন, আমি দুটো কথা বলি। কর্ণাটক থেকে 6 জন বাংলাদেশি গ্রেপ্তার করা হয় যাদের কাছে বাংলার জাল ভোটার কার্ড ছিল। দেখুন, শতরূপা যে কথাটা বলছেন, আমি ওনার সাথে অনেকাংশে একমত হয়েও ওনাকে বলছি যে প্রথম কথা হচ্ছে ফাইনালি ইলেকট্রাল রোল তৈরি করে সেন্ট্রাল ইলেকশন কমিশন, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে কথাটা উনি বলছেন, সেই ভিডিও আমরা সবাই দেখেছি যে আধার কার্ডে বলছেন যে ইচ্ছে মতো আধার কার্ড বানিয়ে দেবো যারা অন্য দেশ থেকে আসবে। খালি না আধার কার্ড বানিয়ে দেওয়া কেন, মালদায় তো একজনকে পঞ্চায়েত প্রধানই বানিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে আসা একজনকে। কিন্তু আমি এটাও বলছি যে এই আধার কার্ডটাকে সব ক্ষেত্রে বাধ্যতামূলক করার সময় বিজেপি গভর্নমেন্টই তো বলেছিল যে বাকি আপনার সব ডকুমেন্ট জাল হতে পারে কিন্তু আধার জাল করা যাবে না। তারপরে যে আজকে এই ঘটনাগুলো ঘটছে, এখানে কিন্তু কেন্দ্রের সরকারকেও জবাবদিহি করতে হবে। বাট হ্যাভিং সেড দ্যাট, এইটা ঘটনা পশ্চিমবাংলায়, দেখুন দিল্লি নিয়ে তদন্ত চাই, মহারাষ্ট্র নিয়ে তদন্ত চাই, আর বারুইপুর নিয়ে তদন্ত চাই না, এটা তো হতে পারে না। পশ্চিমবাংলায় বুথে বুথে আপনি খালি ইললিগাল ভোটার কি একজনের মাল্টিপল এন্ট্রি তো আপনি ছেড়েই দিন, আমরা দিস্তে কাগজ এখানে ইলেকশন কমিশনে জমা দিয়ে এসেছি, দিস্তে 10 বছর আগে, 12 বছর আগে, 15 বছর আগে মারা গেছেন, এখন অবধি তাদের নাম ভোটার লিস্টে রয়েছে। এবং আপনারা জানেন, একটা উনি বিখ্যাত মানুষ বলে সেটাকে নিয়ে অনেক কথা হয়েছিল, দ্বিজেন বন্দ্যোপাধ্যায় মারা যাওয়ার পরে সল্টলেকে ভাস্করদাদের পাড়ায় ভোট দিয়ে গেছে ভাস্করদাকে। কিন্তু প্রশ্নটা খালি একা দ্বিজেন বন্দ্যোপাধ্যায় নন, তিনি না হয় সেলিব্রিটি, তাকে সবাই চেনে বলে। আমি ছোট্ট একটা অ্যাড করি, লাস্ট একটা প্রশ্ন, শতরূপাদি এই সাদরাডিকে কেরল থেকে গ্রেপ্তার করা হয়েছিল, তার 2টো ভোটার কার্ড পাওয়া গেছে, মুর্শিদাবাদের নওদা এবং হরিহরপাড়া। কে করে দিয়েছিল ভোটার কার্ড? শোনো, আজকে শতরূপ তো অনেক কথা বলছে, কিন্তু সায়েন্টিফিক রিগিং এটা প্রথম থেকে ইলেকশন রোলস, ইলেকটোরাল রোলস মিসহ্যান্ডেল করা সিপিএম এর থেকে তৃণমূল শিখেছে। এবং এই তুমি যে কথাটা বললে, আমি বলছি আরে দাঁড়াও রে বাবা, একটা মানুষকে যখন 2টো কনস্টিটিউয়েন্সি থেকে ভোটার আইডি কার্ড দেওয়া হয়, এটা একেবারে প্ল্যান করে যে 2টো আলাদা ফেজে পড়বে, সে এখানেও দেবে, তারপরে আবার মেইনটেইন করে কে? ইলেকটোরাল রোল মেইনটেইন করে অন্য জিনিস, কিন্তু তোমরা তো ঢোকাচ্ছ। আজকে আমরা মেইনটেইন আমি জানি না যে আপনার নাম দু জায়গায় ঢুকতে পারে কিভাবে, পয়েন্ট আউট করেছি আমরাই, যারা ডেটাবেসটা মেইনটেইন করে তারা, আমি জানি না সত্যি বলে না 4 জায়গায় ঢুকতে পারে কিনা, আমার নাম 3 জায়গায় ঢুকতে পারে কিনা, সেই ডেটাবেসে যারা মেইনটেইন করে তারা কেন্দ্রীয় সংস্থা, তাদেরকে দিয়ে তাদেরই এটা মিস্টেক। নিশ্চিন্তে থাকো। এবং একই সঙ্গে আপনাকে একটা কথা বলছি, একদম সময় শেষ, গদগদা আছে প্লিজ, একদম সময় শেষ, দ্রুত। দেখুন, এই দায়িত্ব কিন্তু যারা ভোটার লিস্ট তৈরি করে, যে ইনফরমেশন দেবেন ঘরে ঘরে, যে এখন ভেরিফাই করে, এদের দায়িত্ব, মেন দায়িত্ব তাদের। কোনো পলিটিক্যাল পার্টি করলো না, কিন্তু গভর্নমেন্টের যে এজেন্সি যারা করছে সেটা গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, তাদেরই দায়িত্ব। তারা দেখবে তৃণমূল বিজেপির দিকে অভিযোগ করছে, বিজেপি তৃণমূলের দিকে অভিযোগ করছে, অন্যান্য বিরোধী দলগুলো শাসক দল কিংবা বিজেপির দিকে অভিযোগ করছে, কিন্তু এটা দেখার দায়িত্ব যাদের, তারা যদি সঠিকভাবে কাজটা করেন তাহলে এই ভুতুরে ভোটারের অস্তিত্ব থাকার কথাই নয়। আগামী দিন ইলেকশন কমিশন এই বিষয়ে আরও তৎপর হবে, অবশ্যই সেই আশা আমরা করতেই পারি। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য।